আচ্ছা, তো আমরা এখানে পড়ছি মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। গ্লোবাল ওয়ার্ল্ডের এখানে যেটা পড়তে যাব প্রি মডার্ন ওয়ার্ল্ড, এখানে আমরা গ্লোবালাইজেশনের কথা পড়বো। এটা অ্যাকচুয়ালি ইন্টারডিসিপ্লিনারি একটা চ্যাপ্টার। ইন্টারডিসিপ্লিনারি কেন? বিকজ আমরা গ্লোবালাইজেশন চ্যাপ্টারটা ইকোনমিক্সে পড়েছি, যেখানে ইন্টারলিঙ্কিং বিটুইন মার্কেট আমরা সেটা দেখবো। এখনো গ্লোবালাইজেশন চ্যাপ্টারটা আমাদের ইকোনমিক্সে পড়া হয়নি। তো ইন্টারলিঙ্কিং বিটুইন মার্কেট মানে একটা কান্ট্রি মার্কেটের থেকে গুডস অ্যান্ড সার্ভিস করে আরেকটা কান্ট্রি মার্কেটে অ্যাভেলেবেল হয়। তো মানে ভ্যারিয়াস কান্ট্রির মধ্যে এখানে মার্কেটের লিঙ্ক থাকে। তো সেই জায়গা থেকে আমরা গ্লোবালাইজেশনটা পড়বো। আর গ্লোবালাইজেশনের হিস্ট্রি, বেসিক্যালি হিস্ট্রি অফ গ্লোবালাইজেশন, যেহেতু এই সাবজেক্টটা হিস্ট্রি, হিস্ট্রি অফ গ্লোবালাইজেশন, সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব। তা আমাদের জাস্ট 1 থেকে 1.3 মানে 1 ইউনিটটাই আছে। তো আমাদের শুধু এইটুকুই পড়তে হবে। তো এখান থেকে কিছু এমসিকিউ অ্যান্ড 2 মার্কস কোয়েশ্চেন অ্যান্ড হয়তো 3 মার্কস কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে। আর যদি 5 আসে তাহলে 3+2 আসবে। আর এখান থেকে জানিস যে বোর্ডসে কিন্তু আসবে না, এটা জাস্ট ফর স্কুল অ্যাসেসমেন্ট। তো জেনারেলি কি আছে আমরা একটুখানি দেখে নিই, তারপর কি ধরনের কি কোয়েশ্চেন হতে পারে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা বলছি যে আমরা যদি গ্লোবালাইজেশনের কথা বলি, যেটা আমাদের ইকোনমিক সিস্টেমের পার্ট, যেটা আমরা আফটার হাফ ইয়ারলি পড়বো, ইকোনমিক্স আমাদের লাস্ট চ্যাপ্টার, হ্যাজ ইমার্জ সিন্স দ্য লাস্ট 50 years অলসো। বেসিক্যালি যখন ট্রেড ব্যারিয়ার উঠে গেল, তখন থেকে কিন্তু গ্লোবালাইজেশন স্টার্ট হয়েছে। মানে একটা কান্ট্রির জিনিস আরেকটা কান্ট্রিতে অ্যাভেলেবিলিটি, এই জিনিসটা স্টার্ট হয়েছে। তো গ্লোবালাইজেশন যখন 2 or more কান্ট্রিজ ট্রেডে ইনভলভ হয়ে যাচ্ছে, তখন যে শুধুমাত্র গুডস অ্যান্ড সার্ভিস, ওয়ান কান্ট্রি গুডস অ্যান্ড সার্ভিস আনাদার কান্ট্রিতে অ্যাভেলেবেল হবে শুধু তা নয়। ট্রেড মাইগ্রেশন, অবভিয়াসলি লটস অফ পিপল মাইগ্রেট করছে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে, যেখানে দেখছি যে সুযোগ সুবিধা অনেক বেশি আছে। Of people in search of work and movement of capital and much else. As we think about the dramatic and visible signs of global interconnectedness in our lives today, we need to understand and the phases through which this world in which we live has emerged. Basically, এখন যেটা ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এর জন্য যেটা হয়েছে, সোশ্যাল সাইট বা সোশ্যাল নেটওয়ার্ক সাইট এগুলো বলতে পারি, তাতে একটা গ্লোবাল ভিলেজ ক্রিয়েট হয়েছে। পুরো ওয়ার্ল্ডটাই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। স্পেশালি ইউটিউব বা ফেসবুক যাই হোক না কেন, তার থ্রুতে যেটা হয়েছে, পুরো ওয়ার্ল্ড আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা যে কোনো যেখানকার খবর জাস্ট সেকেন্ডে জানতে পেরে যাই। তো এইটাও কিন্তু এই গ্লোবালাইজেশনের একটা এফেক্ট। তো আমরা যদি গ্লোবালাইজেশনের হিস্ট্রি স্টাডি করি, মানে কোনো একটা জিনিস তো হঠাৎ করে আজকে চলে আসেনি, তো প্রত্যেকটা জিনিসেরই একটা হিস্ট্রি আছে। তো সেটা যদি আমরা স্টাডি করতে যাই, হিউম্যান সোসাইটিজ হ্যাভ বিকাম স্টেডিলি মোর ইন্টারলিঙ্কড। অ্যানসিয়েন্ট টাইম থেকে যদি আমরা স্টাডি করি, আমরা দেখবো ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্ট অ্যান্ড পিলগ্রিমস ট্রাভেলড vast distances for knowledge, opportunity and স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট অর টু এসকেপ পারসিকিউশন। কখনো কখনো দেখা যাচ্ছে হয়তো পারসিকিউশন করছে, মানে ফাঁসি দিয়ে দেবে কোনো কারণে, কোনো কেউ কোনো রুলার হয়তো তাদেরকে পানিশ করবে, তার থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। বা কখনো স্পিরিচুয়াল ফুলফিলমেন্টের জন্য একটা পিলগ্রিমস থেকে অন্য একটা পিলগ্রিমসে গেছে বা পিলগ্রিমেজে গেছে। দে ক্যারিড গুডস, মানি, ভ্যালু, স্কিলস, আইডিয়াস, ইনভেনশন অ্যান্ড ইভেন জার্মস অ্যান্ড ডিজিজেস। এই জার্মস অ্যান্ড ডিজিজের ক্ষেত্রে দেখবো, যখন ব্রিটিশ এই কান্ট্রিতে এসেছে, ওরা কিন্তু জার্মস অ্যান্ড ডিজিজ ক্যারি করে এনেছিল। এপিডেমিক ক্যারি করে এনেছিল, সেটা হলো ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড বিউবনিক প্লেগ। তো এই জার্মস অ্যান্ড ডিজিজ কিন্তু ব্রিটিশই ক্যারি করে এনেছিল। 1920-তে যখন ইনফ্লুয়েঞ্জা হয়, সেই জার্মস কিন্তু ব্রিটিশই নিয়ে এসেছিল। ওকে, তো আমরা যদি 3000 বিফোর ক্রাইস্ট এরা থেকে দেখি, তখন যে কোস্টাল ট্রেড গুলো হয়েছিল, অ্যাকচুয়ালি তখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন চলছিল।
তখন যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন উইথ প্রেজেন্ট ডে ওয়েস্ট এশিয়া ফর মোর দ্যান আ মিলেনিয়া কাউরিজ হচ্ছে হিন্দি কাউরি মানে হচ্ছে সি সেল। তখন এক্সচেঞ্জ, তখন তো টাকা পয়সা বা কিছু ছিল না, তখন কাউরিজ দিয়ে এক্সচেঞ্জ হতো। আর তখন সেটাকে কারেন্সি হিসেবে কনসিডার করা হতো। From the Maldives found their way to China and East Africa. The long distance spread of disease carrying germs may be traced as far back as 7th century. By the 13th century, it had become an unmistakable link. তো দেন আমরা চলে আসবো আমাদের পার্ট 1.1, সিল্ক রুটস লিঙ্ক দ্য ওয়ার্ল্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে হয়তো 2 মার্কস বা 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। অ্যান্ড দেন ফুড ট্রাভেলস, স্প্যাগেটি অ্যান্ড পোটাটো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ফুড ইমার্জেন্স কি করে হয়, মানে এই যে স্প্যাগেটি বলো বা পোটাটো, পোটাটো আজকে যতই আমরা বিরিয়ানির মধ্যে আলু ইউজ করি না কেন বা পোটাটো ইউজ করি না কেন, এই জিনিসটা আমাদের নয়, ঠিক আছে? তো সেইখানে কিভাবে এলো সেই ব্যাপারটা আমরা এখানে দেখবো। Okay, so Silk routes are a good example of vibrant pre-modern trade and cultural ring. Basically, এই যে সিল্ক রুটের কথা আমরা বলছি, এখানে যদি আহ, ভেবে থাকো যে খালি ট্রেড রুট হিসেবে ইউজ করতো তা নয়, এই যে ট্রেড পারপাস যে মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তাদের থেকে এডুকেশন বলো বা ভ্যারিয়াস কালচারাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভ গুলোও কিন্তু এক এক জায়গায় মানুষ শিখে নিয়েছিল। Cultural links between distant parts of the world. The name Silk Routes points to the importance of westbound Chinese silk cargoes. এটা অ্যাকচুয়ালি চায়না থেকে মেডিটেরেনিয়ান সি অব্দি স্প্রেড ছিল। তো অনেক জিনিস যেগুলো চাইনিজ জিনিস সেগুলো যখন ইন্ডিয়ার থেকে যাচ্ছে তখন কেউ না কেউ শিখছে বা ভ্যারিয়াস জায়গায় যাচ্ছে, তখন যেখানে যেরকম ভাবে মানুষ পাচ্ছে সেখানে কালচারাল জিনিস বা ট্রেড তো অবভিয়াসলি হচ্ছে, বা কালচারাল আর সোশ্যাল ইনফ্লুয়েন্সটাও কিন্তু থাকছে। মানে অনেক জিনিস আমরা বিয়ন্ড ট্রেড শিখে নিচ্ছে তখনকার দিনে মানুষ। ওভার ল্যান্ড অর ওভার বাই সি, আচ্ছা, জেনারেলি ল্যান্ড রুট অর সি রুট সেইটাও কিন্তু ইউজ হতো সিল্ক রুট ছাড়াও। তো দেখো, historians have identified several silk routes knitting together vast regions of Asia and linking Asia with Europe. আমি আগেই বললাম যেটা মেডিটেরেনিয়ান অব্দি স্প্রেড ছিল, যা নর্থে ইউরোপ অ্যান্ড সাউথে আফ্রিকা। দেখো বলেছে ইউরোপ অ্যান্ড নর্দার্ন আফ্রিকা, তো মেডিটেরেনিয়ান সির সাউথ হচ্ছে নর্দার্ন আফ্রিকা। They are known to have existed since before the Christian era and thrived almost till the 15th century. But Chinese pottery also traveled the same route. Basically, চাইনিজরা যে পটারি যেটা বানাতো সেটা কিন্তু এই রুট দিয়ে ট্রেড হতো। As did textiles and spices from India. ইন্ডিয়াতে তখন টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস খুব ফেমাস ছিল। অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, তো টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে খুবই ফেমাস ছিল অ্যান্ড ইউরোপেও। ইন রিটার্ন প্রেসাস মেটালস গোল্ড অ্যান্ড সিলভার ফ্লোড ফ্রম ইউরোপ টু এশিয়া। তো ইন্ডিয়া থেকে টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস যেত অ্যান্ড ইউরোপ থেকে গোল্ড অ্যান্ড সিলভার আসতো। Trade and cultural and social exchange also always went hand in hand. Early Christian missionaries almost certainly traveled these route, Silk Route to Asia, because তাদের একটা মোটিভ ছিল যে ইন্ডিয়ান বা কলোনি, ওদের ওদের যেগুলো কলোনি এরিয়া, আই মিন আফ্রিকা, ইন্ডিয়া, চায়না, চায়নাকে যদি বেশি দিন কন্ট্রোল করতে পারেইনি যেভাবে ইন্ডিয়াকে করেছে, তো সেখানকার মানুষগুলোকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করা। ইংলিশ এডুকেশন অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই দুটো মোটিভ ওদের বেসিক্যালি ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই ওরা এখানে ওদের কলোনিজ গুলোতে এসেছিল। তো ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য কলোনিজ অফ দেম, দ্যাটস ওয়াই তারা এসেছিল ওখানে। অ্যাজ ডিড আর্লি মুসলিম প্রিচার্স আ ফিউ সেঞ্চুরিজ ল্যাটার। Much before all these, Buddhism emerged from eastern India and spread in several directions.
through intersecting points on the Silk Route. এই বুদ্ধিজম সিল্ক রুটস দিয়ে জেনারেলি চায়না, জাপান অ্যান্ড সেই জায়গাটাতে স্প্রেড করে গিয়েছিল। আহ, এই সিল্ক রুটটাই এই বুদ্ধিজম স্প্রেড বা যেই যেই জায়গাগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট অন দ্য সিল্ক রুট, সেইখানেই কিন্তু বুদ্ধিজম রিলিজিয়নের দিকে মানুষ ইন্টারেস্টেড হয়েছিল। আর তারপর তো বললাম যে চায়না জাপান গুলোতে স্প্রেড করেছিলই। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে ফুড ট্রাভেলস, আই মিন ফুড কোথা থেকে কোথায় এসেছে, যে স্প্যাগেটি বা পোটাটো বা চাউমিন যাই হোক না কেন, ওটা কোনোটাই কিন্তু আমাদের ইন্ডিয়ার নয়, বা এখানে ইন্ডিয়ার পার্সপেক্টিভও বলা হচ্ছে না, এখানে গ্লোবাল পার্সপেক্টিভ বলা হচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে যাওয়া হচ্ছে, বিকজ ইন্ডিয়াতে যে ফুড এসেছে বা ইন্ডিয়াতে যে ইম্প্যাক্টটা রয়েছে এই চ্যাপ্টারের, সেটা সিলেবাসে দেয়নি। Their food offers many examples of long distance cultural exchange. Food cultural exchange এর একটা part. Traders and travelers introduce new crops to the lands they travel. Even ready food stuff, even tea. যেই চা আহ, বাঙালি এখন ছাড়তে পারে না বা আমাদের ফেভারিট, সেই চাটাও কিন্তু আমাদের নিজেদের নয়। ব্রিটিশ ফার্স্টে চায়না থেকেই টি পেয়েছিল জেনারেলি এক্সচেঞ্জের জন্য। ব্রিটিশ ওদেরকে ওপিয়াম এগুলো প্রোভাইড করতো, তার এক্সচেঞ্জে টি পেয়েছিল। এবার একটা সময় গিয়ে যখন ওপিয়াম ওয়ার শুরু হলো, ব্রিটিশ ভার্সেস চায়না, তখন চায়না কি করলো, ব্রিটিশকে আর টিটা দেবে মানে ডিনাই করেছিল। তো তখন অলরেডি ব্রিটিশ এটা চায়ের মধ্যে অ্যাডিক্টেড। তখন ব্রিটিশ কি করলো, আসাম অ্যান্ড দার্জিলিং এ টি কাল্টিভেশন শুরু করলো। তো এই চাটাও আমরা কিন্তু নিজেরা জানি না, মানে করতে পারিনি। Even ready foodstuff in distant parts of the world might share common origin. Take spaghetti and noodles. It is believed that noodles traveled west from China to become spaghetti. Or perhaps Arab traders took pasta to 5th century Sicily. Sicily, Italy part. Similar foods were also known in India and Japan, so the truth about their origins may never be known. তো বেসিক্যালি এই যে কিছু ফুডস তাদের অরিজিন কোথায় সেটা আমরা এখন আর জানি না, বাট ভ্যারিয়াস পার্টস অফ ওয়ার্ল্ড স্প্রেড করতে করতে আমাদের কাছে জিনিসটা চলে এসেছে। Yet such guesswork suggests that possibilities of long distance cultural contact even in the pre-modern world. Most of our common foods such as potatoes, soybean, groundnuts, maize, tomatoes, chilies, sweet potatoes and so on were not known to our ancestors. এগুলো কোনোটাই হয়তো আমাদেরই না, until about 5 centuries ago. যেই ফুড গুলো এখন আমাদের ডেইলি মানে আমরা যে আমাদের ডেইলি ফুড হ্যাবিটস এর পার্ট, সেইটা কোনোটাই কিন্তু আমাদের নিজেদের নয়। These foods were only introduced in Europe and Asia after Christopher Columbus accidentally discovered the vast continent that would later become known as the Americas. ওকে, এখানে এই আমেরিকা বলতে আমরা নর্থ আমেরিকাকে মেনশন করব, সাউথ আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান। In fact, many of our common foods came from America's original inhabitants, the American Indian. Sometimes the new crop could make the difference between life and death. Europe's poor began to eat better and live longer with the introduction of humble potato. Ireland's poorest peasants became so dependent on potatoes that when disease destroyed the potato crop in the mid in 1840s, basically 1840s যে potato যে না কিছু crops হয়, আহ, কিছু ডিজিজ হয় পোটাটো ক্রপসে, সেই ডিজিজ গুলো যখন হয় তখন অবভিয়াসলি সে ক্রপটা নষ্ট হয়ে যায়। এটা হুইটেরও হয়,
ঠিক আছে? তো হান্ড্রেডস অফ থাউজেন্ড ডায়েটস অফ স্টারভেশন, পোটাটোস যখন ডিজিজ হয়ে পোটাটোস গুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন মানুষজন খাচ্ছেই না, মানে ওরা এতটাই ডিপেন্ডেন্ট। নেক্সট হচ্ছে কনকোয়েস্ট ডিজিজ অ্যান্ড ট্রেড, সেটা হচ্ছে 1.3, যেটা যতটুকু পর্যন্ত আমাদের আছে, আমাদের এত অব্দি আছে, তারপর আর নেই, এত অব্দি আমাদের এক্সামে রয়েছে। আচ্ছা, এই জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ একটা ডিজিজ সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে, ফুড ট্রাভেলস এর পরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো জায়গা কিন্তু ভালো করে পড়ে যাবে। The pre-modern world shrank greatly in the 16th century after European sailors found a sea route to Asia and also successfully crossed the Western Ocean to America. For centuries before, the Indian Ocean had known a bustling trade with goods, people, knowledge, customs. আমি আগেও বলেছি, এখন তো শুধু পিপল এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করছে তা নয়, আইডিয়া, নলেজ, এটাও কিন্তু একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে স্প্রেড করছে, মানে গ্লোবালাইজেশন অফ নলেজ, গ্লোবালাইজেশন এফেক্ট অন আইডিয়া, এইগুলোও কিন্তু হচ্ছে, শুধু যে পিপল মুভ করছে বা দুটো কান্ট্রির মধ্যে যে মার্কেটের ট্রেড লিঙ্ক হচ্ছে, সেটা কিন্তু নয়। কাস্টমস, নলেজ, আইডিয়া, সেগুলোও কিন্তু শেয়ারিং হচ্ছে। ওকে, etc. crisscrossing its waters. The Indian subcontinent was central. Indian subcontinent, Indian তার কিছু neighbors কে নিয়ে actually Indian subcontinent বলা হয়। Indian subcontinent only India country কে recognize করছে না বা indicate করছে না। আচ্ছা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কে যদি আমরা কনসিডার করি, ইন্ডিয়ার পজিশনটা একটা স্ট্র্যাটেজিক পজিশনে থাকছে, was central to these flows and a crucial point in their network. তো ইন্ডিয়া এমন ভাবে একটা জায়গায় লোকেটেড যে এই যে ট্রেড নেটওয়ার্ক তার একটা ক্রুশিয়াল পয়েন্টে ও সিচুয়েটেড। The entry of Europeans help, এই জন্য ইউরোপিয়ানরা সবাই, পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ইংলিশ, মানে এটা মনে হয়েছে না যে বিফোর কলোনিয়ালিজম দুটো রিচ কান্ট্রি ছিল, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া, কিন্তু চায়নাকে সেভাবে প্রায়োরিটি দিল না, ইন্ডিয়াকেই ক্যাপচার করে বসলো। কেন? নিশ্চয়ই একটা রিজন আছে, সেটা হচ্ছে এটাই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই ট্রেড নেটওয়ার্কের সেন্ট্রালে বসে আছে, আর ব্রিটিশদের প্রাইমারি এইমটা ছিল আমরা ব্যবসা করব, বিজনেস করতে যাব, কেড়ে নিতে যাব, ওখানে গিয়ে রুল করব, এটা ওদের টার্গেট ফার্স্টে ছিল না। তো পরে এটা যখন দেখছে যে ইন্ডিয়ার তখন অলরেডি সাকসেসর্স অফ মুঘল যারা ছিল, দে ওয়্যার উইকার্স, অ্যান্ড ওরা বুঝেছিল ব্রিটিশরা যে এদের মধ্যে ইউনিটি নেই, অ্যান্ড এরা রুলিং করতে খুব একটা ইন্টারেস্টেড নয়, রাদার লাক্সুরিয়াস লাইফস্টাইলে এরা ইন্টারেস্টেড, অ্যান্ড যত গিফট দেওয়া যায় এদেরকে হাত করে দেওয়া যাবে, তো সেটা করেই মনোপলিও এখান থেকেও নিয়ে নিয়েছিল, অ্যান্ড দেন রুলারে কনভার্ট হলো। ওরা জাস্ট, ওরা তত মনে থাকবে ক্লাস এইট একটা চ্যাপ্টার পড়েছিলিস, ফ্রম ট্রেডার্স টু রুলার্স। তো বেসিক্যালি একটা ট্রেড পাতি বিজনেস করতে এসেছিল, সেখান থেকে পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করে তার রুলার হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক, দেখো বলছে দ্য এন্ট্রি অফ ইউরোপিয়ান হেল্প এক্সপ্যান্ড অর রিডাইরেক্ট সাম অফ দিস ফ্লোজ টুয়ার্ডস ইউরোপ। তোরা জানিস আমাদের এখান থেকে টেক্সটাইল, কটন, স্পাইসেস, অনেক কিছু কিন্তু ইউরোপে নিয়ে চলে গিয়েছিল। Before its discovery, America had been cut off from regular contact with the rest of the world for millions of years. But from the 16th century, its vast lands and abundant crops, 16th century পর না আমেরিকা আবার এগ্রিকালচারের দিক থেকে ফ্লারিশ করতে স্টার্ট করলো, অ্যান্ড অবভিয়াসলি মিনারেলস পাওয়া যেতে শুরু করলো। তো বুঝতেই পারছিস, অ্যাবান্ডান্ট ক্রপস, কাল্টিভেশন, মিনারেল, এটা কিন্তু প্রাইমারি সেক্টরকে ইন্ডিকেট করছে। দেখো, একটা কান্ট্রি সে তখন ডেভেলপ নয়, তো ইনিশিয়ালি তাকে একটা সেক্টর ধরতে হবে, তারপর সেখান থেকে সে ডেভেলপ করতে করতে আলটিমেটলি ডেভেলপ
কান্ট্রিতে কনভার্ট হবে। তা এখন যেহেতু আমেরিকাতে টার্সিয়ারি কুইনারি কোয়াটার্নারি সার্ভিস অনেক বেশি, ইভেন ওদের যে এগ্রিকালচার ফার্মার যারা, তারা যে ক্রপ কাল্টিভেশন করে ওটাকে ওরা কিন্তু একটা সার্ভিস টাইপে কনভার্ট করে ফেলেছে। মানে ওরা না এই ক্রপ কাল্টিভেশনের ব্যাপারটাকে বিজনেস ওয়েতে নিয়ে গেছে। তো ওটা একটা কান্ট্রিকে সার্ভিস প্রোভাইড করাই হচ্ছে। তার জন্য গভর্নমেন্ট একটা লামসাম মানি প্রোভাইড করে ফার্মারকে। তো ফার্মার তার জন্য নিজের যে প্রোডাক্ট মানে নিজের যে ক্রপস গুলো সেইগুলো কিন্তু চিপ রেটে মার্কেটে ছেড়ে দিতে পারে, কারণ ওরা টাকা মানে ওরা ডলার নিয়ে বা ইনকাম নিয়ে টেনশনটা থাকে না যেটা ইন্ডিয়ান ফার্মারদের থাকে। Okay. So crops and minerals began to transform trade and lives everywhere. Precious metals, particularly silver, from mines located in present-day Peru and Mexico. Mexico, Peru হচ্ছে সাউথ আমেরিকা, and Mexico হচ্ছে নর্থ আমেরিকার পার্ট। Also enhance Europe's wealth and finance its trade with Asia. ওকে, তো বেসিক্যালি এই যে আমেরিকায় যে নর্থ আমেরিকা এন্ড সাউথ আমেরিকায় যে মাইন গুলো রয়েছে স্পেশালি সিলভার, তাতে ওরা কি করছে ইউরোপ মানে এইগুলো ইউরোপিয়ানরা নিয়ে যাচ্ছে, তাদের ওয়েলথ ইনক্রিজ করছে, and ওদের হাতে এই যে সিলভার গুলো আসছে তাতে ওরা এশিয়াতে ট্রেড করতে পারছে। এশিয়াতে কোনো জিনিস যখন ওরা পারচেস করছে এই সিলভার দিয়েই পারচেস করছে। Legends spread in 17th century Europe about South America's fabled wealth. Many expeditions, অনেক expedition মানে explore করেছে জায়গা, set off in search of El Dorado, যেখানে নাকি রিউমর ছিল যে এল ডোরাডোতে গোল্ড পাওয়া যায়। ফেবল্ড সিটি অফ গোল্ড, আমাদের চাঁদের পাহাড়, সেখানে আমরা এল ডোরাডোর কথা শুনেছি। তো সেই এই টা নিয়ে একটা সিটি, বাট এই যে এক্সপেডিশন সেখানেই নাকি বলেছিল যে এল ডোরাডো সার্চ হয়েছিল, যেটা বলা হয় যে গোল্ডের সিটি। আচ্ছা, এইবার আমরা আসবো ইউরোপিয়ান পাওয়ার, দুজনের কথায় আসবো, সেটা হলো পর্তুগিজ অ্যান্ড স্প্যানিশ। কনকোয়েস্ট অ্যান্ড কলোনাইজেশন অফ আমেরিকা was decisively under way by the mid 16th century. আরেকটা জিনিস বলা হয়েছিল, ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আহ, এখানে গেছিল, তো ওরা উনি নাকি ট্রাইব যারা এখানকার আমেরিকা তাদের উপর টর্চার করতো, বিকজ মিনারেল বা এই জিনিসগুলো যাতে অ্যাক্সেস পায়। কারণ ওরা তো সেটা জানে যে ট্রাইব যারা তারা জানে একটা এরিয়ার মাইন বা জিনিসগুলো কোথায় পাওয়া যায়, তো সেটা করার জন্য নাকি এরকম টর্চার করছে, মানে ওয়ান টাইপ অফ হিস্টোরিয়ানরা এটা বলেন। European conquest was not just a result of superior firepower. In fact, most powerful weapon of the Spanish কনকোয়ারারদের কাছে, স্প্যানিশ কনকোয়ারারদের কাছে পাওয়ারফুল উইপন যেটা ছিল সেটা কিন্তু কোনো কনভেনশনাল মিলিটারি উইপন নয়, স্পেশালি বায়োলজিক্যাল উইপন যেটা হলো জার্ম, যেটা কোভিডের সময় চাইনিজরা ইউজ করেছিল। এটা বলা হয় যে চায়না থেকেই স্প্রেড করেছে। তো এটা একটা বায়োলজিক্যাল জার্ম, সেটা সেই সময় স্প্যানিশরাও ইউজ করেছিল, as those of smallpox that they carried on their person. Because of their long isolation, America's original inhabitants had no immunity against these diseases that came from Europe. স্মল পক্স ইন পার্টিকুলার, এখন স্মল পক্স হলে মানুষ কিওর করে যায়, কিন্তু সেই মোমেন্টে আমেরিকাতে স্মল পক্স হলে কিন্তু কোনো রকম কিওর বা বেঁচে থাকতো না। যেরকম কোভিড যখন ফার্স্টে হয়েছিল 2022 হিউজ মানে মানুষ যখন মারা যায়, তো এই কারণ তখন ইমিউনিটি সেভাবে গ্রো করেনি। তারপর যখন আস্তে আস্তে কোভিড হয়, মানুষ আর পাত্তা দিচ্ছে না, ইনফ্লুয়েঞ্জার মতো ট্রিট করছে। তো এখানেও সেটা হয়েছিল, তখন সেভাবে কোনো ইমিউনিটি গ্রো করেনি। আচ্ছা, স্মল পক্স ইন পার্টিকুলার প্রুভ দ্য ডেডলি কিলার। এখন এখন যেমন স্মল পক্স হলে হয়তো মানুষ সাফার করে, বাট
এরকম মারা যায় না। Once introduced, it spread deep into the continent ahead even of any Europeans reaching there. সেরকমই ইউরোপিয়ানরা আমাদের দেশে বিউবনিক প্লেগ অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা এনেছিল 1918 থেকে 1920 মধ্যে। It killed and decimated whole communities of America, paving the way for conquest. এখানে কোনো কনভেনশনাল মিলিটারি উইপন ইউজ করেনি আমেরিকার মানুষজনকে মারার জন্য, জাস্ট বায়োলজিক্যাল উইপন ইউজ করে পুরো কমিউনিটিটাকে শেষ করে দিল, কারণ ওই জায়গাটা স্প্যানিশ কনকোয়ারারদের দরকার। Okay. Guns could be brought, guns could be bought or captured and turned against the invaders, but not diseases. মানে তুমি যদি দেখো যে তোমার অপোনেন্ট বা তোমার এনিমি তোমার দিকে গান দিয়ে অ্যাটাক করছে, তুমিও কোনো না কোনো স্টেপ নিতে পারো, কিন্তু যেটা যখন ইনভিজিবল থাকবে, স্পেশালি বায়োলজিক্যাল জার্মস বা সামথিং, তুমি সেটা দেখতে পাচ্ছ না, তুমি কার বিরুদ্ধে লড়বে, তাই না? Not diseases such as smallpox, to which the conquerors were mostly immune. কনকোয়ারার্স ওরা ইমিউন ছিল, বাট যে জায়গায় নিয়ে গেছে আমেরিকা সেই জায়গায় মানুষজন ইমিউন ছিল না, তো অবভিয়াসলি তারা মারা গেছে। Until the 19th century, poverty and hunger were common in Europe. Cities were crowded and deadly diseases were widespread. আচ্ছা, ইউরোপে নাম্বার অফ পপুলেশন অনেক বেড়ে যায়, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি ন্যাশনালিজম ইন ইউরোপে, যে ওদের যেহেতু পপুলেশন আনকন্ট্রোলড ওয়েতে বেড়ে যায়, তো পভার্টি অ্যান্ড হাঙ্গার তখন ওয়াইড স্প্রেড হয়ে গেছে, যেটা আমরা একটা জায়গায় পড়েছি ন্যাশনালিজম ইউরোপে। সিটিজ ক্রাউডেড হয়ে যায়, পলিউশন স্টার্ট হয়, এটা থেকে একদম লাস্টে জায়গায় বলা আছে। ডেডলি ডিজিজেস ওয়াইড স্প্রেড হয়, রিলিজিয়াস কনফ্লিক্ট শুরু হয় বিটুইন প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক। দ্য রিলিজিয়াস ডিসেন্টার্স, আচ্ছা ডিসেন্টার্স এখানে বলা আছে ওয়ান হু রিফিউজেস টু অ্যাকসেপ্ট এস্টাবলিশ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস ওয়ার পারসিকিউটেড। যারা রিলিজিয়াস ডিসেন্টার্স মানে রিলিজিয়াস বিলিফ গুলো খুব একটা মানে না, যেটা তোর প্রিন্স চ্যাপ্টারটাতে পড়বি হিস্ট্রির একদম লাস্টের চ্যাপ্টারটাতে, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। তো অবভিয়াসলি তারা পালিয়ে যাবে। ওরা কি করছে ইউরোপ থেকে, আচ্ছা ওরা বলছে থাউজেন্ড বিফোর ফ্লেড ইউরোপ ফর আমেরিকা। Here, by the 18th century, plantations worked by slaves. আচ্ছা প্ল্যান্টেশন ওয়ার্কার যারা, তারা নিজেরা কাল্টিভেট করবে না, দে নিডেড স্লেভস অর ওয়ার্কার্স যারা প্ল্যান্টেশনে কাজ বাজগুলো করে দেবে, বিকজ সেটা খুব লেবরিয়াস ছিল, হার্ড ওয়ার্কিং ছিল। Captured in Africa were growing cotton and sugar for European market. তো প্ল্যান্টেশন ফার্মিং তোমরা অলরেডি জানো, কটন সুগার এগুলো আমরা প্ল্যান্টেশন ওয়েতে অনেক জায়গায় কাল্টিভেশন করা হয়। তো কটনের জন্য আফ্রিকাতে অ্যান্ড সুগার ইউরোপিয়ান মার্কেটের জন্য কাল্টিভেশনের জন্য লোক দরকার বা স্লেভ দরকার, তো সেই স্লেভ আফ্রিকা থেকে নিয়ে আসা হতো কটন প্ল্যান্টেশন অ্যান্ড সুগার প্ল্যান্টেশন করার জন্য। Until well into the 18th century, China and India were among the world's richest countries. They were also preeminent in Asian trade. However, from the 15th century, China is said to have restricted overseas contact, মানে through sea or ocean ও কোনো contact restrict করে দেয়, limit করে দেয়, and retreated into isolation. তার জন্য না কিছুটা বেঁচে গেছিল, যেটা ইন্ডিয়া পারেনি। China's reduced role and rising importance of the Americas gradually moved the center of world trade westwards. Basically, world trade centerটা western দিকে মুভ করে যায়, I mean আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ এইগুলোর দিকে মুভ করে যায়। Europe now emerged as the center of world trade.